গল্পের নাম দূরত্ব। কলমে মানুষ দে। রাত 11টা। বিয়ে হয়েছে কয়েক মাস, এখনো একবারও শাশ্বতীকে নিজের মতো করে স্পর্শ করতে পারেনি দীপক। আজ সারাদিন ধরে ভেবেছি, যাই হয়ে যাক, রাতে আজ ওর শরীর ছুঁয়ে দেখবেই। বেডরুমে হালকা নীল আলো জ্বলছে। দীপক দেখলো শাশ্বতীর পাশ ফিরে শুয়ে, ঘাড় থেকে কোমর পর্যন্ত মাঝখানে ব্লাউজের জায়গাটা ছাড়া পুরো পিঠ উন্মুক্ত। আর একটু গা ঘেঁষে শোয় দীপক। ফর্সা কোমল টান টান মসৃণ পিঠে। দীপকের নিঃশ্বাস তখন শাশ্বতীর পিঠে। ও কি বুঝতে পারছে না? না বুঝেও কি ইচ্ছে করে পাশ ফিরে শুয়ে আছে? দীপক ভাবে। ডান হাত ভাঁজ করে তর্জনীটা সোজা করে বাকি আঙুলগুলো সযত্নে মুড়ে রাখে। দুদিকের দুটো পিঠ যেন শিরদাঁড়ার কাছে এসে হালকা হয়ে নেমে গেছে। লম্বা শিরদাঁড়ার দুধারে অদ্ভুত এক গাণিতিক সাম্য যেন পিঠে। একটা লোম নেই কোথাও। সারা পিঠে যেন মোমের প্রলেপ। জ্যোৎস্না রাতে সমুদ্র তটের মতো যেন এক মায়াবী আকর্ষণ। দীপকের নিস্তরঙ্গ সমুদ্রে আস্তে আস্তে যেন ঢেউ ওঠে। এভাবে আগে কখনো নিরীক্ষণ করেনি শাশ্বতীর পিঠ। তর্জনীটা শিরদাঁড়ায় ছোঁয়ানো মাত্র যেন সারা শরীরে বিদ্যুৎ খেলে যায় দীপকের। শ্বাসের গতি বাড়তে থাকে। আঙুলটা একদম ঘাড় থেকে শুরু করে আস্তে আস্তে নামতে থাকে একদম কোমর পর্যন্ত। এক মুহূর্ত থেমে তর্জনীর বদলে এবার মধ্যমা দিয়ে শিরদাঁড়ার প্রণালীতে আঙুল চালিয়ে উপরে উঠতে থাকে। বেশ কয়েকবার উপর নিচ করার পর নিজের উষ্ণতার কাঠিন্য অনুভব করে নিজেই। কিন্তু শাশ্বতীর পিঠে রোমকূপের কোনো পরিবর্তন হয় না কেন? একই রকমভাবে স্থির, অদ্ভুত শীতল যেন, ঠিক যেন হিমশৈলের মতো। গনগনে রক্তিম লোহার টুকরোকে যেমন শীতল চৌবাচ্চার জলে ডোবালে জলের উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, কিন্তু লোহা মুহূর্তেই শীতল হয়ে যায়, ঠিক তেমন অনুভূতিতে দীপকও হঠাৎ কেমন শীতল হয়ে যায়। পাশ ফিরে শুয়ে পড়ে। কেন এই শীতলতা শাশ্বতীর? কথাটা বেশ ভাবিয়ে তোলে দীপককে। অনেক চেষ্টা করেছে দীপক তৃষাকে ভোলবার, পারেনি। খুব ভালোবাসত তৃষাকে। তখনও চাকরি পায়নি, টিউশন করে কিছু উপার্জন করত। এদিকে তৃষা চাপ দিতে থাকে বিয়ের জন্য। দীপক বলে, আমাকে আর 2 বছর টাইম দাও, ঠিক দাঁড়িয়ে যাব। এদিকে তৃষার সম্বন্ধ আসতে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে ছেলেটা। বাপ মায়ের চাপের কাছে একরকম নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল তৃষা। ভেতর থেকে বেশ আঘাত পেয়েছিল দীপক। অবশ্যই এটাও বুঝেছিল যে কন্যা দায়গ্রস্ত বাবা মায়ের চাপের কাছে সবসময় একটা মেয়ের লড়াই করতে পারে না। তার উপর যদি প্রেমিক বেকার হয়। যদিও তৃষার বিয়ের বছরখানেকের মধ্যে দীপক স্কুল মাস্টারি চাকরিটা পায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। শাশ্বতীর মধ্যে তাই যেন তৃষাকে দেখতে চাইতো দীপক। সেই রাতেও তৃষাকে মনে করে শাশ্বতীকে কাছে পেতে চেয়েছিল দীপক, কিন্তু অপর প্রান্ত থেকে সাড়া না পেয়ে আর এগোতে পারেনি। শাশ্বতী ভাবে, বিয়ের পর এতগুলো সপ্তাহ পেরিয়ে গেল, তাদের সম্পর্কটা যেন একটুও এগোয়নি। দীপকের যেন ওকে নিয়ে কোনো উৎসাহ নেই। ওরও যেন দীপককে নিয়ে এক অদ্ভুত নিস্পৃহতা। পাশাপাশি দুজন মানুষ একই ছাদের তলায় যেন দুটো সমান্তরাল জীবন, মেলে না। কিন্তু ওকে তো ভুলতে হবে বিয়ের আগে রথিনকে নিয়ে সম্পর্ক। দুজন দুজনকে ভালোবাসত খুব। কারো বাড়িতে কেউ জানতো না এই সম্পর্কের কথা। রথিন চেয়েছিল বছর 4 সময়। বলেছিল এমএস করে চাকরি বা পিএইচডিতে ঢুকেই ওরা বিয়ে করবে। 4 বছর, সে তো অনেক সময়। কি গ্যারান্টি আছে যে রথিন আমেরিকায় গিয়ে ওকে ভুলে যাবে না? বেশ ভয় হয় শাশ্বতীর। তবুও রথিন ওকে কত করে বুঝিয়েছিল। রথিন আমেরিকা চলে গেলে ওদের মধ্যে যোগাযোগ কমতে থাকে। বাবা মায়ের প্রচণ্ড চাপ, একটার পর একটা ভালো সম্বন্ধ আসতে থাকে। এদিকে রথিন আরও কিছুদিন সময় চায় শাশ্বতীর কাছে। ওর পক্ষে আর দেরি করা সম্ভব ছিল না। শেষে বিয়ে হয় দীপকের সঙ্গে। তবুও মন থেকে মুছতে পারেনি রথিনকে। ছেলে হিসেবে খুব ভালো ছিল। একবার ভাবতো অপেক্ষা করলে হয়তো রথিনের সঙ্গেই ওর বিয়ে হতো। কিন্তু সেটা যখন আর হলো না, দীপককে স্বামী হিসেবে তো মানতেই হবে। কিন্তু দীপক কেন এত উদাসীন? যতটা দরকার ঠিক ততটাই কথা হয় ওদের মধ্যে। এ যেন একই ট্রেনে পাশাপাশি বসা 2 সহযাত্রী, একই গন্তব্য, কিন্তু পরস্পরের অচেনা যেন। রাতের বেলা দীপককে চিত হয়ে ঘুমিয়ে থাকতে দেখে শাশ্বতী। মনে মনে ভাবে, দেখি একবার চেষ্টা করে। দীপকের দিকে পাশ ফেরে। দীপককে স্পর্শ করার আগে ভাবতে থাকে বেশ খানিকক্ষণ,
তারপর সব লজ্জা ভয় কাটিয়ে বাঁ হাতে তর্জনী দিয়ে কপাল থেকে নাক, নাক থেকে গালে আঙুল চালাতে থাকে। অনুভব করে দীপকের পরিষ্কার নীলাভ গালে দাড়ির অমসৃণতা। উল্টো দিকে আঙুল চালালে গালটা যেন বেশ মসৃণ। বেশ লাগছে শাশ্বতীর। দীপকের মুখের মধ্যে রথিনের মুখ বসায়। এক অদ্ভুত শিহরণ খেলে যায় শরীর জুড়ে। নিজেকে আরেকটু নিবিড় করে নিজের বুকটা দিয়ে আস্তে দীপকের বাহুতে চাপ দেয়। রথিন, আই লাভ ইউ, মনে মনে ভাবে শাশ্বতী। একটা উষ্ণতা সারা শরীরে ছড়িয়ে পড়ে। নিজের পা দিয়ে দীপকের পা ঘষতে থাকে। না, দীপকের থেকে কোনো সাড়া পায় না শাশ্বতী। কিছুক্ষণ পরে রথিন যেন উদাও হয়ে যায়। শাশ্বতী দীপককে ছেড়ে নিজের বালিশে ফিরে আসে। উল্টো দিকে পাশ ফিরে শুয়ে ভাবতে থাকে, রথিনকে যে করেই হোক ভুলতে হবে। আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দীপক। দীপকের ঔদাসীন্য বেশ ভাবিয়ে তোলে শাশ্বতীকে। দীপককে কিছু আন্দাজ করতে পেরেছে ওর ব্যবহারে। এভাবে দুজন দুজনের কাছে আসতে চায়, কিন্তু ওদের মাঝখানে কখনো তৃষা, কখনো রথিনের অদৃশ্য উপস্থিতি ওদের কাছাকাছি আসতে দেয় না। দীপকের মনে হয় শাশ্বতী আর ও ত্রিভুজের ভূমির দুই প্রান্ত, আর শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে তৃষা। আর শাশ্বতীর মনে হয় ত্রিভুজের শীর্ষবিন্দুতে দাঁড়িয়ে রথিন। দুটো ত্রিভুজ, একটা যেন আর একটার প্রতিবিম্ব। আর তারা একে অপরের সঙ্গে মিলে গিয়ে তৈরি করে এক রম্বস, যা 4 বিন্দুতে ওরা 4 জন। কিন্তু চতুর্থ ব্যক্তির অস্তিত্ব ওদের অগোচরেই থেকে যায়। দীপক জানে না রথিনের অস্তিত্ব, যেমন শাশ্বতী জানে না তৃষাকে। একটা লড়াই যেন ওদের মধ্যে চলতে থাকে পরস্পরের কাছাকাছি আসার। শাশ্বতী দীপকের যত্নের কোনো ত্রুটি রাখে না। স্কুলে টিফিন প্যাক করে দেয় যত্ন করে। দীপকের টিফিন বক্স খুললেই মনে পড়ে শাশ্বতীর কথা। একটা রুটিকে 3টে আঙুলে তুলে ঝুলিয়ে দেখে কি সুন্দর এক বৃত্ত। খুব সুন্দর রুটি বেলে শাশ্বতী। দীপক মনে মনে ভাবে। যেদিন তরকারিতে নুন কম বা বেশি হয়, শাশ্বতী জিজ্ঞেস করে দীপককে খেতে পেরেছে কিনা। দীপক ঘাড় নেড়ে বলে, তাই নাকি, আমি তো বুঝতে পারিনি। কাউকে নিয়ে কারোর মধ্যে কোনো অভিযোগ নেই, তবুও কিছু একটা নেই যেন। একদিন দীপক সিনেমা দুটো টিকিট কেটে আনে। শাশ্বতীও খুব খুশি হয়। রিক্সা করে দুজনে সিনেমা দেখতে যায়। রিক্সার ছোট্ট সিটে একে অপরের সাইড যেন চেপটে থাকে। এই প্রথমবার দুটো শরীর এতটা কাছাকাছি, এতটা স্পর্শ একসঙ্গে। দীপক ভাবে সিনেমা না গিয়ে পুরো সময়টা রিক্সাতে ঘুরলেই বোধহয় ভালো হয়। রিক্সার বাঁক বা দোলনির সুযোগ নিয়ে শাশ্বতী ইচ্ছে করে যেন দীপকের গায়ে ঢলে পড়ে। দীপকের বেশ লাগে। সিনেমা শুরু হয়। সবার আলাদা আলাদা সিট। রিক্সার মতো হলে যেন ভালো হতো। মাঝখানের হাতলটাই যা কমন। শাশ্বতীর ডান হাতটা মাঝখানের হাতলে রাখে। দীপক হাতটা রাখতে যায় এমনভাবে জানে না যেন ওখানে শাশ্বতীর হাত আছে। হাতে হাত টাচ হলেই শাশ্বতী হাত সরিয়ে দীপকে হাতটা ওখানে রাখতে দেয়। যদিও দীপক সেটা চায়নি। সে চেয়েছিল শাশ্বতীর হাতের উপর হাত রাখতে। রাত 9টায় শো শেষ হয়। ফেরার সময় আবার রিক্সা। এবারে একটু নিবিড়ভাবে বসে দুজনে। শাশ্বতীর নরম শরীরের স্পর্শ বেশ লাগে দীপকের। এই প্রথমবার তৃষা বা রথিন কেউ ওদের মাঝখানে এসে পড়ে না। বাড়ি ফিরে বেশ অনেকক্ষণ ওদের অদরকারি গল্প হয়, যে গল্পগুলোর কোনো দরকার ছিল না। কিন্তু এই অদরকারি গল্পগুলোই যেন আজ খুব দরকারি মনে হয় ওদের দুজনের কাছে। রাতের বেলায় পাশাপাশি শুয়ে থাকে, একটা দূরত্ব রেখে মাঝখানে। দীপক পাশ ফেরে শাশ্বতীর দিকে। কিছু পরে শাশ্বতীও। মাঝের দূরত্বটা অনেকটাই কমেছে, তবুও যেন এখনো বেশ দূর। আরও বেশ কিছুটা পথ অতিক্রম করতে হবে। দীপকের মনে হয় আগের রাতের কথাগুলো। শাশ্বতীর শীতল শরীর, আবেগে সাড়া না দেওয়া। কারোর ইচ্ছের বিরুদ্ধে জোর করে কারো শরীর পাওয়ার ইচ্ছে নেই ওর। শাশ্বতী এখন বেশ কাছে। চোখটা এমনি বন্ধ করে রেখেছে। নিশ্চিত ও ঘুমোয়নি এখন। বুকের আঁচল সরে গেছে। ও কি জানে ব্লাউজের উপরে ঈষৎ উন্মুক্ত বক্ষযুগলের উন্মত্ত হাতছানি কি তাকে প্ররোচিত করতে, নাকি এমনি সরে গেছে? যদি আবার ডাকে সাড়া না দেয়, সেটাও তো এক অপমান। তৃষা হলে হয়তো এখনই ওর বুকে ঝাঁপিয়ে পড়ত, সারা রাত আদরে আদরে ভরিয়ে দিত। উফ, আবার সেই তৃষা। তৃষা শাশ্বতী, শাশ্বতী তৃষা। ভাবতে ভাবতে নিজের উপর বেশ রাগ হয় দীপকের। সব ইচ্ছে উবে যায়। শাশ্বতী ভাবে, একটা মেয়ে আর কি করলে দীপক কাছে আসবে। সব কিছুই সাজিয়ে বসে আছে সে, শুধু অন্য দিক থেকে একটা আহ্বানের অপেক্ষা। দীপকের দিক থেকে এই নিস্পৃহতা বেশ হতাশাগ্রস্ত করে শাশ্বতীকে। ততক্ষণে দীপক ঘুমিয়ে পড়েছে। চোখ মেলে একবার তাকায় শাশ্বতী।
একটা দীর্ঘশ্বাস নেমে আসে। এতক্ষণ ওদের মাঝে কেউ ছিল না। হঠাৎ করে রথিনকে মনে পড়ে শাশ্বতীর। বালিশটা বুকে জড়িয়ে ঘন ঘন শ্বাস নিতে থাকে। কিছুক্ষণ পর অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে ও। এখন ওদের মধ্যে অনেক অদরকারি কথা হয়। বলা যায় অদরকারি কথাই বেশি হয়। দুজন দুজনের প্রতি বেশ টান অনুভব করে। রম্বসের দুই বিন্দু যেন পরস্পরের বেশ কাছাকাছি, আর বাকি দুই বিন্দু, যার একটিতে তৃষা আর একটিতে রথিন, যেন প্রসারিত হতে হতে বেশ দূরে। হঠাৎ করে একদিন সিঁড়ি থেকে পা পিছলে পড়ে শাশ্বতীর পা ভাঙে। ডাক্তার বলে পুরো বেড রেস্ট। কাস্টিং শুরু হয়। দীপক স্কুলে ছুটি নেয় কয়েক সপ্তাহ, যতদিন না শাশ্বতী একটু ঠিক হয়। রান্না করা থেকে শুরু করে শাশ্বতীকে খেতে দেওয়া সবই দীপক করে এখন। স্নানের সময় যখন প্রথম শাশ্বতীকে নিজের কাঁধে ভর দিয়ে বাথরুমে নিয়ে গেল, কেমন যেন লাগছিল শাশ্বতীর। আড়ষ্টতা ছিল দুজনেরই, কিন্তু সেই আড়ষ্টতা কাটাতে খুব একটা দেরি লাগেনি। সযত্নে একটা চেয়ারে শাশ্বতীর পা তুলে দিয়ে ওর মাথায় ঠান্ডা জল ঢেলে দিত। মাথায় আঙুল চালিয়ে সারা মাথায় ও চুল জলে ভিজিয়ে দিত। সেই প্রথম ওর মাথার চুলে আঙুল চালিয়েছিল দীপক। লক্ষ্য করতো কেমন করে প্রতিটা চুল মাথার মধ্যে গিঁথে আছে। নিকাশ ঘন কালো চুলের তলায় মাথার সাদা ত্বকে আলতো করে হাত বুলিয়ে দিত। মুখ তুলত না শাশ্বতী, ইচ্ছে করেই। এক অপূর্ব অনুভূতিতে চোখটা বন্ধ করে রাখত। চুলটা টাওয়েল দিয়ে মুছে তাতে টাওয়েলটা জড়িয়ে রাখত শাশ্বতী। তারপর দীপক বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করত। শাশ্বতী তারপর গায়ে জল ঢেলে চেঞ্জ করে দীপককে ডাকত। দীপকের কাঁধে মাথা রেখে আবার রুমে ফিরে আসতো। কয়েকদিন পর দীপককে নিবিড়ভাবে জড়িয়ে ধরতে আর আড়ষ্ট বোধ করেনি শাশ্বতী। ওর বাহুতে অনুভব করেছিল ভালোবাসা, নিরাপত্তার ঘেরাটোপ। সেই দিন দীপক ওকে বিছানায় ধরে বসিয়েছিল। জোর করে দীপকের মাথাটা ধরে নিজের ঠোঁটটা চেপে ধরেছিল দীপকের ঠোঁটে। দীপক দুহাত দিয়ে জড়িয়ে ধরেছিল শাশ্বতীকে আষ্টে পিষ্টে। তাদের মাঝখানে সব দূরত্বের অবসান হয়ে গেছিল সেদিন। সেখানে রম্বসে 4 শীর্ষবিন্দুতে 4 জনের বদলে ছিল একটাই বিন্দু, যেখানে শুধু দীপক আর শাশ্বতী, আর কেউ নেই। এখন ওরা দীপক আর শাশ্বতীর বদলে প্রকৃত স্বামী স্ত্রী। আজ ওদের 3য় বিবাহ বার্ষিকী। নিজেরাই নিজেদের মতো করে পালন করবে ঠিক করে। শাশ্বতী পরে বিয়ের বেনারসি, আর দীপক ধুতি পাঞ্জাবিতে বরের সাজে। সব আয়োজন সম্পূর্ণ। একটা গোল ব্ল্যাক ফরেস্ট কেকের উপর লেখা হ্যাপি 3rd অ্যানিভার্সারি। কেকটার উপর 3টে মোমবাতি গুঁজে দেয় শাশ্বতী। লাইটার দিয়ে মোমবাতিগুলো জ্বালায় দীপক। দুজন দুজনকে পাশ থেকে জড়িয়ে একসঙ্গে মোমবাতিগুলোতে ফুঁ দেয়। আর ঠিক সেই সময় পাওয়ার অফ। সাধারণত পাওয়ার যায় না, ওরা জানে এখনই চলে আসবে। শাশ্বতী বলে, যতক্ষণ না পাওয়ার আসে চলো আমরা একটা গেম খেলি। ঠিক আছে, কিন্তু কি গেম? আমরা এমন কিছু বলবো একে অপরকে যেটা আগে কখনো বলিনি। ঠিক আছে। আগে কে বলবে, বর না বউ? বর। বেশ, কিছুক্ষণ চুপচাপ দুজনে। কি হলো, কিছু বলো দীপক। আমি তৃষা বলে একজনকে ভালোবাসতাম শাশ্বতী। সেই প্রেম কোনো কারণে পরিণতি পায়নি, আর পাইনি বলেই তোমাকে স্ত্রী হিসেবে পেয়েছি। জীবন নিয়ে বা তোমাকে নিয়ে আমার মতো সুখী বোধহয় আর কেউ নেই। থ্যাংক ইউ ফর বিং হোয়াট ইউ আর ফর মি। এরপর সারা ঘর জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। চাপ চাপ অন্ধকারে দুজনে সম্পূর্ণ নিমজ্জিত। কারো মুখ দেখার উপায় নেই। এত বড় একটা গোপন কথা হঠাৎ এমনি করে বলে ফেলবে ভাবেনি দীপক। ছি, শাশ্বতী যদি এখন ওকে ভুল বোঝে। অনেক দিন পরে এই অন্ধকারে আজ যেন তৃষা ফিরে আসে। হঠাৎ করে অপর দিক থেকে নিস্তব্ধতা ভাঙে। আমিও যাকে ভালোবেসেছিলাম তার সঙ্গে ঘর বাঁধতে পারিনি দীপক। ছেলেটার নাম ছিল রথিন। তবে কোনো দুঃখ নেই আজকে আর। এক মুহূর্তের জন্য সব চুপচাপ। এতদিন দীপকের কাছে রথিন আর শাশ্বতীর কাছে তৃষা আড়ালে ছিল, এখন আর নেই। এই অন্ধকারে প্রথমবার ওরা 4 জন, স্পষ্ট প্রতীয়মান। বেশ খানিকক্ষণ ওরা আবার ডুবে যায় নিস্তব্ধতায়। যেদিক থেকে শাশ্বতীর কথাগুলো আসছিল সেই দিকে ছুটে যায় দীপক। ভুলে যায় মাঝখানে রাখা কেকের টেবিল। ছিটকে যায় কেকটা শাশ্বতীর গায়ে। হঠাৎ করে পাওয়ার ফিরে আসে। শাশ্বতীর বেনারসি কেকে মাখামাখি। দুজনে মুহূর্তের জন্য যেন স্ট্যাচু হয়ে যায়। শাশ্বতী একবার নিজেকে নিরীক্ষণ করে, পর মুহূর্তে হাতে কিছুটা কেক তুলে ছুটে যায় দীপকের দিকে। ও সারা গায়ে মাখিয়ে দেয়। ঠোঁট ফুলিয়ে দীপকের বুকে খুনসুটির কিল মারতে থাকে।
দীপক দুহাত দিয়ে শাশ্বতীর হাতটা ধরে ধীরে ধীরে ওয়াইয়ের মতো ওপরে তুলে একটা প্রগাঢ় চুম্বন এঁকে দেয় শাশ্বতীর ঠোঁটে। আস্তে আস্তে চোখ বন্ধ করে শাশ্বতী। হাত শিথিল হয়ে আসে। দীপকের দুহাত আর বুকের মাঝে নিজেকে সঁপে দেয়। দুজন দুজনকে চেপে ধরে, জোরে, আরও জোরে, যাতে সমস্ত দূরত্ব চিরদিনের মতো ঘুচে যায়। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।